সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আছি সুদামচন্দ্র, সহকারী শিক্ষক, পাহাড়ি উচ্চ বিদ্যালয়, রায়নগর, নওগাঁ। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু অংশ থেকে ভূমিকম্প সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেব। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসেবে ভূমিকম্পের দায়ী করা হয়। ধারণা করা হয় গত 4000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় 1,50,00,000 লোক মারা গেছে। বিজ্ঞানীরা মনে করেন যে ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধন করেছে। অভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন ও আকস্মিক প্রক্রিয়া ও ধীর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরি প্রধান। শিক্ষার্থী, ভূমিকম্প কি? তাহলে আমাদের এখন সেটা জানতে হবে যে ভূপৃষ্ঠের কত অংশ হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এই আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকেই ভূমিকম্প বলা হয়। ভূমিকম্প যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় সেটা হচ্ছে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের নাম হচ্ছে উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারিদিকে কমে যায়। এই যে চিত্রে লক্ষ্য করো যে ভূমিকম্পের একটি চিত্র, আর কেন্দ্র আর হচ্ছে উপকেন্দ্র দেখানো হয়েছে। এই যে কেন্দ্র এখানে হচ্ছে ভূমিকম্প উৎপন্ন হয়েছে, এখান থেকে ঠিক সোজাসুজি উপরে এখানে উপকেন্দ্র ভূমি। এখানে যখন চারিদিকে ভূমিকম্পের এই যে রেখা আছে, এই রেখা আস্তে আস্তে যখন উপরে উঠে যায় তখন এই কম্পনের মাত্রাটা কমে যায়, সেটাই এখানে দেখানো হয়েছে। ভূমিকম্পের কারণ এখন আমরা জানবো ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূমিকম্প বেশি হয়। এ সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। নবীন মানে নতুন পর্বতমালা অবস্থিত। পৃথিবীর ব্যবচ্ছেদে দেখা যায় যে ভূত্বক 8টি বড় বড় টুকরো এবং 6টি আঞ্চলিক টুকরো দ্বারা বিভক্ত। ভূমিকম্পের বেশ কিছু কারণ রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে এখন বলবো। দেখো, ভূমিকম্পের কারণ ভিত্তিশিলা চ্যুতি বা ফাটল বরাবর আকস্মিক ভূ আলোড়ন হলে ভূমিকম্প হয়ে থাকে। তারপরে কি, আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হলে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূত্বক তাপ বিকিরণ করে ভূনিম্নস্থ শিলাস্তরের ভারের সামঞ্জস্য রক্ষার্থে ফাটল ও ভাঁজের সৃষ্টির ফলে ভূমিকম্প হয়ে থাকে। ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোন স্থানে শিলা ধসে পড়লে ভূমিকম্পের সৃষ্টি হয়। পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটি সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়লে ভূমিকম্প হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধু, এতক্ষণ আমরা ভূমিকম্প যে কি কারণে হয় তা মোটামুটি আমি তোমাদেরকে দেখালাম।
এখন দেখবে ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প হওয়ার পরে কি ফলাফল হয়, কি হয় দেখো। 1 নম্বর আছে ভূত্বকে অসংখ্য ফাটল এবং চ্যুতির সৃষ্টি হয়। সমুদ্র তলের অনেক স্থান উপরে ভেসে ওঠে, যা অনেক সময় দ্বীপের সৃষ্টি করে। ভূমিকম্পের ফলে কি হয়, সমুদ্রের তলদেশে অনেক স্থানটা হচ্ছে উপরে উঠে আসে, তখন সেটা কি দ্বীপের সৃষ্টি হয়। স্থলভাগের অনেক স্থান সমুদ্র তলে ডুবে যায়। পর্বতগাত্র থেকে বৃহৎ বরফ খণ্ড হঠাৎ নিচে পতিত হয়। নদীর গতি পরিবর্তিত হয়ে যায়। উচ্চভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়। ভূপৃষ্ঠের অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে কুঁচকে ভাঁজের সৃষ্টি হয়। পার্বত্য অঞ্চল থেকে ধস নেমে এসে নদীর গতি রোধ করে হ্রদের সৃষ্টি করে। তাহলে ভূমিকম্পের ফলে কি ফলাফল হয় সেটা আমরা দেখালাম। এখন দেখাবো ভূমিকম্প যে হয়, এই ভূমিকম্পর ক্ষয়ক্ষতি হ্রাস করা যাবে কিভাবে, বা কিছুটা হলেও কমানো যাবে কিছু পদক্ষেপ গ্রহণ করলে। যেমন বাড়ি তৈরির সময় মাটি পরীক্ষা করে বিশেষজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিয়ে বাড়ির ভিত মজবুত করতে হবে। বাড়ি তৈরির সময় দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে। বাড়ি থেকে বের হওয়ার জন্য একাধিক পথ রাখতে হবে এবং বহুতল ভবনের জন্য জরুরি সিঁড়ি রাখতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত রাখতে হবে। বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হলে ভালো হয়। প্রতিটি বাড়ির সদস্যদের জন্য হেলমেটের ব্যবস্থা রাখতে হবে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে। তাড়াহুড়া না করে খোলা জায়গায় আশ্রয় নিতে হবে। এগুলোর পদক্ষেপ গ্রহণ করলে ভূমিকম্প ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও হ্রাস পাওয়া সম্ভব। এখন আমি তোমাদেরকে বিশ্বে ভূমিকম্প প্রবণ অঞ্চল সম্পর্কে ধারণা দেব। ভূমিকম্পের প্রকোপ পৃথিবীর সর্বত্র সমান নয়। ভূমিকম্প প্রবণ এলাকাগুলোকে নিম্নোক্ত 3টি প্রধান অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অংশ, 2 নম্বর ভূমধ্যসাগরীয় হিমালয় অংশ, 3 নম্বর মধ্য আটলান্টিক ভারত মহাসাগরীয় শৈলশিরা অংশ। এখন আমি তোমাদেরকে বাংলাদেশের ভূমিকম্পের কিছু কারণ আমি উল্লেখ করব, সেগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবে, প্রয়োজনে খাতায় নোট করে রাখবে। ভালো করে পড়ার জন্য তোমরা পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠায় দেখবে। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানায় অবস্থিত। ভূমিরূপ ও ভূ অভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশে ভূ আলোড়নজনিত শক্তি কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয়ে থাকে। পাহাড় কাটা সহ মানবসৃষ্ট কারণে বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশ পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত। বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকে টেকনিক প্লেটের সংঘর্ষের কারণে। ভূ স্তরের ভূমিকম্প প্রবণ ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাব প্লেটের মাঝখানে বাংলাদেশ অবস্থিত। ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশের অভ্যন্তরে ও এর পার্শ্ববর্তী বিশেষ করে উত্তর ও পূর্ব দিক ভূমিকম্প হওয়ার মতো যথেষ্ট ফল্ট বা চ্যুতি বিরাজ করছে। এই চ্যুতি
আসামের ডাউকি ডেঞ্জার চ্যুতির সাথে সংযুক্ত। এই ডেঞ্জার ফ্রন্ট লাইনে অবস্থান করছে বাংলাদেশ সিলেট জেলা। 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরি করেছেন এবং সেখানে তিনটি বলয়ে কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে প্রলয়ঙ্করী, দ্বিতীয়টি বিপজ্জনক, তৃতীয়টি হচ্ছে লঘু। এই বলয়গুলোকে একত্রিতে বলা হয় সিসমিক রিস্ক জোন। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ যেহেতু হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকায় অন্তর্ভুক্ত, এই জন্য ভূমিকম্প প্রবণ এলাকায় হওয়ার কারণে ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি নিতে হবে আমাদের। এই জন্য বেশ কিছু প্রস্তুতি আছে, যেগুলো আমি তোমাদের একে একে উল্লেখ করব, তোমরা সেগুলো খাতায় নোট করে রাখবে। আসো শিক্ষার্থী বন্ধুরা, যারা নতুন বাড়ি তৈরি করবে তাদের স্ট্রাকচার ও ডিজাইন করার সময় ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করতে হবে। দক্ষ প্রকৌশলী তদারকির মাধ্যমে ভালো নির্মাণ সামগ্রী ব্যবহার করে বাড়ি তৈরি করতে হবে। ভূমিকম্প প্রতিরোধক পাকা বাড়ি তৈরি করতে কতিপয় বিষয়ের প্রতি সূক্ষ্ম নজর দিতে হবে। যেমন ইটের তৈরি দেওয়াল তৈরি করলে চারতলার ওপর ভবন নির্মাণ না করতে হবে। ভবনের দোতলা বেশি হলে প্রতিটি কোণায় ইটের মাঝখানে ও প্রত্যেক জানালা ও দরজার পাশ দিয়ে খাড়া রড ঢোকাতে হবে। দরজা ও জানালা ঘরের কোণায় না রাখাই উত্তম। মোটামুটি এই কয়েকটা সতর্কতা অবলম্বন করলে ইটের ঘরের ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। গ্রাম অঞ্চলে যেগুলো টিনের ঘরগুলো রয়েছে সেগুলো ক্ষতির আশঙ্কা খুব কম, তবে মাটির তৈরি ঘরগুলো ভূমিকম্প প্রবণ বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে এই প্রতিরোধ অর্থাৎ গ্রামাঞ্চলে যে মাটির তৈরি বা টিনের বাড়ি তৈরির জন্য কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে সেগুলো দীর্ঘস্থায়ী হতে পারে। ভূমিকম্পের সাথে সেগুলো টিকে থাকতে পারে। কি করতে হবে? কোনাকুনিভাবে বাঁশ ও কাঠের বেসিং ব্যবহার করে ঘরকে শক্ত মজবুত করা যেতে পারে। আবার দেখবে কোনো ভবনের প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তবে ভবনটি নির্মাণের পর শক্তিশালী করা যেতে পারে। প্রতিরোধ ক্ষমতা যদি কম থাকে সেগুলোকে শক্তিশালী করা যেতে পারে। এই জন্য কংক্রিট বিল্ডিং এর জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই দিয়ে দুর্বল স্থানগুলো আয়তন আকার বাড়ানো যেতে পারে। এরপর আর কি করা যেতে পারে, যে ইটের দেওয়ালে ফেরো সিমেন্ট দিয়ে ইটের প্রলেপ দিলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতা অবলম্বন করার জন্য আমাদের কিছু পদক্ষেপ আছে। যদি ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় বা ভূমিকম্পের মধ্যে যদি অন্তর্ভুক্ত হয়, ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয় কি হতে পারে তা আমি তোমাদের একটু সংক্ষেপে বলছি। ভূমিকম্পের সময় নিজেকে ধীর স্থির ও শান্ত রাখতে হবে। একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যেতে হবে। কোনো কিছু লোভ করার জন্য ঘরে বসে থাকা যাবে না। বহুতল দালানের ভেতর থাকলে এবং রাতে ভূমিকম্প হলে টেবিল ও খাটের নিচে ঢুকে
থাকতে হবে। আর কি করতে হবে, কাঁচের যদি জানালা দরজা থাকে তাহলে সেখান থেকে সরে যেতে হবে। ঘরের বাইরে থাকলে দালান, বড় গাছ, বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দূরে থাকতে হবে। তাড়াহুড়া করে দালান থেকে লাফ দেওয়ার চেষ্টা করা যাবে না। রাস্তায় গাড়ির মধ্যে থাকলে ইঞ্জিন বন্ধ করে রাখতে হবে। এগুলো যদি মোটামুটি আমরা ভূমিকম্প চলাকালীন সময় সতর্কতা অবলম্বন করি তাহলে আমরা অনেক সময় বিপদ থেকে রক্ষা পাব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমি তোমাদের একটি প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প সম্পর্কে আমি ধারণা দিলাম, এর কারণ, ফলাফল এবং ভূমিকম্প চলাকালীন সময়ে গৃহীত পদক্ষেপ কি হতে পারে একটা সংক্ষিপ্ত ধারণা দিলাম। তোমরা নিশ্চয় ক্লাসের সাথে মনোযোগ সহকারে ছিলে। আমি আশা করব তোমরা ক্লাসটি বাড়িতে বসে ভালো করে ক্লাসটা দেখবে, বাড়িতে বসে বই অনুশীলন করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। ধন্যবাদ সকলকে।